বাকির জন্মের পর থেকেই বাকি প্রশিক্ষণ নিত যাতে সে তার বাবা এবং মায়ের ভালোবাসা পেতে পারে। বাকির মা অ্যামি আঁকা যাওয়া সবসময় খেয়াল রাখতেন যে বাকি ভালো মার্শাল আর্ট শিক্ষক, ব্যক্তিগত জিম প্রশিক্ষক এবং ভালো সরঞ্জাম পাবে, যাতে সে আরও শক্তিশালী হয়, এবং অবশ্যই তিনি অর্থের সাহায্যে এই সবই করেছিলেন। পরে বাকি মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু করেছিল। তার পথে অনেক চ্যালেঞ্জ এসেছিল। বাকি তার বাবার সাথেও যুদ্ধ করেছিল, কিন্তু ব্যবহারকারীরা তাকে খুব খারাপভাবে পরাজিত করেছিল। বাকি তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করেছিল, কিন্তু ইউরোর সামনে এই কিছুই ছিল না। কিন্তু এই জিরো বাকির ওপরও মুগ্ধ হয়েছিল, কারণ তার প্রতিপক্ষের স্তরে তার অনেক ভয় ছিল। কিন্তু যখন ব্যবহারকারীরা বাকিকে ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে, তখন বাকির অবস্থা আরও খারাপ হয়ে যায়। বাকি খুব বড় অবস্থায় ছিল। যদিও বাকি তার নিজের ছেলে ছিল, তবুও তাকে রাস্তার মুখোমুখি হতে হয়নি। বাকির মা মাঝখানে এসে তার ছেলেকে বাঁচাতে ব্যবহারকারীর ওপর আক্রমণ করে, এবং ব্যবহারকারী তার স্ত্রীকে, অর্থাৎ ইন্দোর শহরের বাকির মাকে হত্যা করে। বাকি সিদ্ধান্ত নেয় যে সে দীর্ঘ ভ্রমণে যাবে এবং শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হবে, এবং তারপর সে শপথ করে যে সে একদিন তার বাবাকে পরাজিত করবে। বাকি হল জোজোরোর ছেলে, এবং সেই কারণেই বাকি তার বাবাকে পরাজিত করার সিদ্ধান্ত নেয়। এইভাবে সে টাইম ব্যাগটি লক করে রেখেছিল, যা তাকে যে কোনো ম্যাচে অন্যায় সুবিধা দেয়। যদিও খান খুব শক্তিশালী, সে তার ব্যাগের পেশিগুলিকে নমনীয় করে শয়তানের মুখ তৈরি করে, যা হানামকে সর্বোচ্চ সুবিধা দেয়। এবং যারা এই শয়তানের মুখটি দেখেছে, এই টেবিলের মুখের কারণে এটি ন্যায্য মনে হয়। এখনও পর্যন্ত আমরা মাত্র ৩ জন হানুয়াকে দৈত্যের মুখ খুলতে দেখেছি। প্রথমটি হল ইউ চুনা, দ্বিতীয়টি হল তার ছেলে উরন, তৃতীয়টি হল তার নাতি হনুমান। শুধুমাত্র একজন হনুমা জীবন ফিরে পাননি, এবং তিনি হলেন জ্যাক খান। জয় হনুমা বক্তৃতা দিতে সক্ষম কিনা তা এখনও জানা যায়নি। ব্যবহারকারী যখন দৈত্যের ব্যাগটি নমনীয় করে, তখন তার গতি, স্থায়িত্ব, শক্তি সবকিছুই বহুগুণ বেড়ে যায়। এটি শক্তিশালী অপারেটর কাকু গাইয়ের বিরুদ্ধে ব্যবহৃত হয়। অনেকে এটিকে অন্যায় বলে মনে করেন, তবে অনেক ভাগ্যবান মানুষ এটিকে কৌশলের অংশ মনে করেন। অন্যেরা এটি ব্যবহার করেন না, কারণ এর সাধারণ প্রকৃতি তাকে তার র্যামন ব্যাগ দিয়ে এটি করতে এবং তার পূর্ণ পোর্টিং সেল দিয়ে বিশ্রাম নিতে দেয়। মাঝে মাঝে জহর খান মাঠের ভেতরে তার মায়ের সাথে লড়াই করে, এবং বাবার সাথে লড়াইয়ে সে তার পূর্ণ ক্ষমতা প্রদর্শন করে, যা সে বিস্কিট ভলিবলের বিরুদ্ধেও করেছিল। কিন্তু এটা তার অলিভারের সাথে লড়াই। সে কি দেওয়ান ব্যাগের সাথে লড়াই করেছিল নাকি করেনি, কিন্তু লাইভ ম্যাচে দানব কারও মুখোমুখি হয় না। হয়তো কেউ যতই পেশিবহুল হোক না কেন, এ ধরনের মস্তিষ্ক আনা শারীরিকভাবে অসম্ভব, যার অস্তিত্বই নেই। একটি মস্তিষ্ক ছাড়া মস্তিষ্কের বাকি অংশ দেখতে ঠিক সেই রাক্ষসের মস্তিষ্কের মতো। সিরিজে আমরা বাকি ছাড়া আর কারোর মধ্যে এই রাক্ষস মস্তিষ্ক দেখতে পাইনি, এমনকি তার বাবা এবং দাদারও এটি ছিল না। ডাক্তারকে মেডিকেল চেকআপের জন্য ডাকা হয়েছিল। ডাক্তার বলেছিলেন যে পিকেজের সাথে লড়াইয়ের পর বাকির মাথা পরীক্ষা করার সময় এসেছে। ১৮ বছর বয়সী একটি ছেলের এমন জীবনযাপন করা উচিত নয়। বাকি মস্তিষ্ক পরীক্ষা করতে যায়। পরে বাকি এবং বাকির মস্তিষ্ক দেখে ডাক্তার হতবাক হয়ে যান, কারণ তিনি কখনো এমন কিছু দেখেননি। তিনি দেখেন যে বাকি এই রাক্ষসের মাথার মতো। ডাক্তার বাকিকে এখানে ফোন করে দ্রুত চিকিৎসার জন্য বলেন। বাকি জাপানের শ্রেষ্ঠ স্নায়ু বিশেষজ্ঞ, এবং এই কেসটি তার চেয়ে ভালো আর কেউ বুঝতে পারে না। মগি এসে বাকির মস্তিষ্ক পরীক্ষা করেন। তারা দুজনেই এত পেশাদার মস্তিষ্ক কখনো দেখেননি। একজন ব্যক্তির জীবনধারা কখনো তার মস্তিষ্ককে প্রভাবিত করে না। বাকি এই মস্তিষ্কের প্রকৃতি ব্যাখ্যা করে। মালিক সত্যিই খুব শক্তিশালী, এবং তিনি এটাও নিশ্চিত করেন যে তারা দুজনেই বলতে পারবেন না কেন মস্তিষ্কের দোকানের বাকি অংশগুলি এমন। আমরা এখনও এটি সম্পর্কে খুব বেশি কিছু জানি না, তাই আমরা কিছু বলতে পারি না। আমরা তত্ত্ব তৈরি করতে পারি। প্রথম তত্ত্বটি হতে পারে যে ভূগর্ভস্থ লড়াইয়ের সময় আমরা দেখেছি যে বাকি কতটা গুরুত্বপূর্ণ। বাকি তার রাক্ষসকে ফিরিয়ে দিয়েছিল, বা তার ভাই অর্থাৎ জয় খানের মায়ের সাথে লড়াইয়ে হাঁটছিল, এবং সম্ভবত এই সময় সে এখন তার রাক্ষস মস্তিষ্ক খুলে ফেলেছে।
দ্বিতীয়ত এটি হতে পারে যে যখন সে বাকির মাকে হত্যা করেছিল তখন বাকি এই হাঁটাচলা করেছিল, কিন্তু তারপরে আমরা বাকির শরীরে কোনো পরিবর্তন দেখতে পাইনি। তাই এই নিলামে তার রাক্ষস সবিজকে সক্রিয় করা একটু কঠিন। আমাদের মনে রাখতে হবে যে রাক্ষস মস্তিষ্ক বাকিকে কোনো নির্দিষ্ট ক্ষমতা, বেশি মশালা শক্তি দেয় না। রাক্ষস মস্তিষ্ক যে প্রথম ক্ষমতা দেয় তা হল বাকি তার প্রতিপক্ষকে এত দ্রুত আক্রমণ করে যে তাকে দেখার আগে। আমরা বাকির ১৬ বাক্যের ম্যাচেও দেখেছি যে সে কিভাবে ১ সেকেন্ডে স্পিকারটি ভেঙে ফেলেছিল। তখন হয়তো রাক্ষস মস্তিষ্ক তার উপর নিয়ন্ত্রণ রেখেছিল। বাকিকে তার মস্তিষ্ক থেকে শরীরে বার্তা চিনতে স্নায়ু সংযোগের জন্য অপেক্ষা করতে হয় না। সহদেবের রাক্ষস মস্তিষ্ক নিজেই বাকিকে আগুনে এত গতি দেয়। সম্ভবত সেই কারণেই বাকি এত মানব। সে কল্পনা করতে পারে এবং তাই সে অন্যান্য মার্শাল আর্ট চালায় এবং তার বন্ধু বা প্রতিপক্ষের কাছ থেকে যাত্রার সময় যে চালগুলি শিখেছে, যেমন গাড়ির লড়াই, কুস্তি এবং আরও অনেক কিছু। তার অদ্ভুত প্রশিক্ষণ পদ্ধতির কারণে বাকি তার সামনের প্রতিপক্ষকে কল্পনা করে এবং তাদের সাথে লড়াই করে, যা তাকে তার দুর্বলতাগুলি এবং কিভাবে তাকে আক্রমণ করতে হয় তা জানতে সাহায্য করে। যদিও বাকি এখনও কোনো যুদ্ধশৈলীর দক্ষ নয়, সে খুব দ্রুত শেখে, এমনকি তার বাবার চেয়েও দ্রুত। এবং হনুমা তাকে অনেক যুদ্ধশৈলী দক্ষ করে তুলেছে। মহাবিশ্বে তার ভাবমূর্তি নিয়ে সে যে প্রশিক্ষণ নেয় তা তাকে স্তরে নিয়ে যায়। তাই বাকি এত দ্রুত এত যুদ্ধশৈলী শেখা সম্ভবত একজন বুদ্ধিমান মস্তিষ্কের ক্ষমতাও। সিরিজ জুড়ে বাকির শক্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অ্যানিমের শুরুতে ১৩ বছর বয়সী বাকি একা ১০০ জন ঠগের মধ্যে ৩৭ জনকে পরাজিত করেছিল। বাকি যখন রোহানের সাথে দেখা করে তখন বাকি সহজেই অনেক পুরুষকে তার পথ থেকে সরিয়ে দেয়। সে আনা আম্মার ডিস্কটিও এক লাথি দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। বাকি কেবল ১৫ ফুট দূর থেকে তার দিকে ছুঁড়ে মারা একটি সরলতা ধরতে পারে। গাইয়ের সাথে লড়াই করলে বাকির শক্তি আরও বৃদ্ধি পায়। অ্যান্ড্রয়েড ফ্যান আনলক করা হয়েছিল, যা তার শক্তি এবং গতি বাড়িয়েছিল। ইন্দোরের ফিল্ম কোনো সমর্থ ছাড়াই তার শরীরকে প্রতিক্রিয়া জানাতে পারে। বছরের বাকি সময়ে সে একটা শক্তিশালী ২৫ রানও করেছিল এবং হ্যাঁ, অন্যান্য বিজয়ীদের তুলনায় সে আমার মতো ভারী লোককে ১২ ঘণ্টা ধরে বড়েছিল। সে ১২ ঘণ্টা ধরে লড়াই করতে পারে, সে সেই টাইম স্টেশনও করে। যখন বাকি ১৭ বছর বয়সে আন্ডারগ্রাউন্ডে চলে যায়, তাহলে কেন সে ২-এর চ্যাম্পিয়ন হয়ে গেল? বাকির জন্য শক্তির স্তর নির্ধারণ করা খুব কঠিন। যখন ১৭ বছর বয়সী বাকি জিম ক্লাসে যেত তখন সে ২